মানুষের একটা বিশেষ দিক হচ্ছে তার দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিতে যে জিনিসটা সঠিক মনে হবে, তার মানে এই না আপনার বিপরীতে থাকা মানুষটার কাছেও সেই জিনিসটাই সঠিক মনে হবে। আপনি ভালো অথবা খারাপ যাই করতে চান না কেন, এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখবে। আপনি হয়তোবা আপনার নিজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনি চাইলেই অন্য কারো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারবেন না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা ছিল মূলত শুক্রবারের। তো শুক্রবার বলতেই তো অনেক অনেক কাজ থাকবে, কিন্তু কাজের একটা যে তাড়া সেটা একটু কম থাকবে। আমার গত ভিডিওতে সাফানকে তো দেখায়নি, তো সেই জন্য কিন্তু অনেক আপুরা কমেন্ট করেছেন, আপু একবার একটু হলেও তো দেখাতে পারতে। তো আজকের ভিডিওর শুরুতেই কিন্তু দেখিয়ে দিচ্ছি, এই যে আমার আম্মাজান মাশাল্লাহ নিজের হাত দিয়ে ব্রাশ করছে। এখন কিন্তু অনেক কাজই নিজে নিজে একা একা করার চেষ্টা করে। তো একা একা এই যে করার চেষ্টা, এটা যে মাঝে মাঝে কতটা মায়েদের জন্য মুশকিলের হয়, এটা কিন্তু মায়েরা আমরা বুঝতে পারি। এই যে এখন ব্রাশ করছে, এখন যদি তাকে ছেড়ে দেই তাহলে নির্দ্বিধায় 1 থেকে 1.5 ঘন্টা সে ব্রাশ করতে পারবে। আরও একটা কারণ হচ্ছে পানি ছানা। আসলে আমার মেয়েটা এত বেশি পানি ছানতে পছন্দ করে, ওকে কিন্তু গোসল করাতে গেলেও একেবারে টেনে হিঁচড়ে বাথরুম থেকে বের করে নিয়ে আসতে হয়। তো এখন হচ্ছে আমি ওর মুখটা একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি। প্রতিদিন সকালে কিন্তু এগুলো করতে করতেও 1 থেকে 1.5 ঘন্টা চলে যায়। তো তারপর কিন্তু শুরু হয় সেই বিশাল যুদ্ধ, মানে খাওয়ার যুদ্ধ। তো মেয়েকে ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, এখন আমি সকালের নাস্তাটা রেডি করে ফেলবো। তো প্রচণ্ড গরমের মধ্যেও আজকে কিন্তু সকালবেলায় আমার আর সাফানের বাবার দুইজনেরই পছন্দের একটা নাস্তা রেডি করব। প্রথমে একটা চাটনি বানাবো, আর এই চাটনিটা বানাবো আমার অনেক অনেক বেশি পছন্দের আর অনেক বেশি প্রিয় একজন দিদির রেসিপিতে, যাকে আমি রিকোয়েস্ট করেছিলাম এই চাটনিটা যেন সে তার চ্যানেলে দেয়। আর দিদি কিন্তু আমার জন্য সেই রেসিপিটা দিয়েও ছিলেন, কিন্তু তখন রোজা ছিল, তখন আর করা সম্ভব হচ্ছিল না। তো আজকে ভেবেছি করে ফেলবো। আমি আজকে যার রেসিপিতে ধনিয়া পাতার চাটনিটা করছি, সে যে শুধুমাত্র আমার কাছে প্রিয় এমন কিন্তু না। যার যার চ্যানেলে আছেন, যার যার সাথে আছেন, আমি দেখেছি প্রত্যেকের কাছেই পরিচিত, শুধু পরিচিত না, আমি বলবো সুপরিচিত এবং খুবই ভালোবাসার একজন মানুষ। আমার কমেন্ট বক্সটা চেক করলে দেখবেন তার কত বিশাল বিশাল কমেন্ট। শুধু আমার কমেন্ট বক্সে না, যাদের যাদের চ্যানেলে সে আছেন তাদের কমেন্ট বক্সেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট থাকে। তার আগে বলে দিই এখানে কি কি দিয়েছি। এখানে দিয়েছি ধনিয়া পাতা, দিয়েছি অল্প একটু চানাচুর, দিয়েছি চীনা বাদাম, আর দিয়েছি কাঁচামরিচ 2টা, দিয়েছি চিনি আর অল্প একটু লবণ, সঙ্গে অল্প একটু পানিও দিয়েছি ব্লেন্ড হয়ে যাওয়ার জন্য। আর এই যে রেসিপিটা, এটা ছিল আমাদের কৃষ্ণাস ব্লগের কৃষ্ণাদির। আসলে কৃষ্ণাদির কথা নতুন করে কি বলবো, তার কথা যদি বলতে চাই তাহলে আমার মনে হয় পুরো একটা ভিডিও জুড়ে শুধু বলতেই থাকতে হবে। ভিডিও শেষ হয়ে যাবে কিন্তু তার সম্পর্কে বলা শেষ হবে না। এ যখন আমার ভিডিওতে কমেন্ট করে আর কমেন্টগুলো যখন আমি পড়ি, কি রিপ্লাই দেব আসলে নিজে ভেবেই পাই না। আসলে এতটা ভালো মনের একজন মানুষের সঙ্গে যখন আমি পরিচিত হতে পেরেছি, এটা যখন আমি ভাবি তখন কিন্তু আমাকে সত্যিই নিজেকে অনেক ভাগ্যবান বলে মনে হয়। তো এখানে হচ্ছে আলুর পরোটা বানাবো, তো সেই জন্য আলুটা সিদ্ধ করে সেখানে ভাজা পেঁয়াজ আর মরিচ দিয়েছিলাম। সঙ্গে কিন্তু আটাটা আমি খুব সুন্দর করে মথে নিয়েছি। ভিডিওটা যারা দেখছেন প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, চাইলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া থাকবে। পরোটা বানাতে বানাতে কিছু কথা শেয়ার করি। ধরেন আপনি একজন পরীক্ষার্থী, আপনি পাশ করবেন না ফেল করবেন সেটা নিয়ে অনেক বেশি টেনশনে আছেন। একটাই মাত্র কারণ, আশেপাশের লোকজন কি বলবে। আপনার যদি চুল বড় থাকে আর আপনি যদি পরীক্ষায় পাশ করে যান, একদল লোক বলবে এত বেশি পড়াশোনা আপনি করেছেন, চুল কাটার টাইম পাননি। আর যদি আপনি ফেল করে থাকেন, সেই একই লোকজন বলবে সারাদিন ফুটানি করে ঘুরে বেরিয়েছো, কিভাবে পরীক্ষায় পাশ করবে। আপনি যদি মোটা থাকেন তাহলে তারা বলবে বসে বসে পড়তে পড়তে আপনি মুটিয়ে গেছেন। আর আপনি যদি ফেল করেন তারাই কিন্তু বলবে যে বসে বসে খেয়ে খেয়ে মহিষ হয়েছো, কিভাবে পাশ করবে। শুধু তাই না, জোরে জোরে নিঃশ্বাস নেবেন, তখন তারা বলবে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন যেন খুব ভালোভাবে পড়তে পারেন, এই জন্য আপনি পাশ করেছেন। আর আপনি যদি ফেল করেন ঠিক তখন তারাই বলবে
ও তো নিঃশ্বাস নিয়েই টাইম পায় না, পড়াশোনা করবে কোন সময়, ও পরীক্ষায় পাশ করবে কিভাবে। ধরেন আপনার বয়ফ্রেন্ড আছে অথবা গার্লফ্রেন্ড আছে আর আপনি পরীক্ষায় পাশ করলেন, তখন তারা বলবে যে প্রত্যেকটা সফলতার পিছনে একজন নর অথবা নারীর সাপোর্ট লাগে। আর কোনো কারণে আপনি যদি ফেল করেন তখন তারা বলবে, হুম, ও হচ্ছে টাঙ্কিবাজ, সারাদিন টাঙ্কি মেরে ঘুরে বেড়ায়, ও কিভাবে পাশ করবে। আসলে যে কাজই করতে যাবেন না কেন, ভালো অথবা খারাপ, লোকের মুখ কিন্তু বন্ধ করতে পারবেন না, কারো দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে পারবেন না। এত কথা কেন বলছি সেটাও বলছি। আমার কয়েকদিন আগের ভিডিওতে একজন আসলে সাধারণ দর্শক তিনি কমেন্ট করেছেন যে আপনাদের ব্লগারদের ভিডিও দেখলে মনে হয় যে আপনারা একেবারে নিরহংকারী একজন মানুষ, মিষ্টি মিষ্টি করে কমেন্ট পড়েন আবার মিষ্টি মিষ্টি করে কমেন্টের রিপ্লাইও দেন। তো একসময় মাঝে মাঝে জানতে ইচ্ছে হয় আপনারা ব্লগাররা পার্সোনাল লাইফে ঠিক কেমন মানুষ। আপনাদের নিয়ে মনে মনে মাঝে মাঝে সংশয় হয়। তখন মনে মনে একটা জিনিস চিন্তা করলাম, আমরা ভালো খারাপ যাই করি মানুষের মুখ কিন্তু বন্ধ করতে পারবো না, মানুষের মুখ চলবেই। সবার দৃষ্টিভঙ্গি কিন্তু একরকম না। লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলোতে শুধুমাত্র খাওয়া দাওয়া বা রান্না বাড়ি ঘর গোছানো এইসব যে দেখতে পারেন তা কিন্তু না, সাথে সাথে কিন্তু অনেকটাই পার্সোনালিটির একটা আন্দাজ পাওয়া যায়। হয়তোবা অনেকে নিজের জীবনের পুরোটাই ক্যামেরার সামনে নিয়ে আসেন, হয়তোবা আবার অনেকেই যারা আমার মতন পুরোটা সামনে নিয়ে আসতে পছন্দ করেন না, কিন্তু আপনার পার্সোনালিটি সম্পর্কে একটু হলেও আমার মনে হয় ধারণা পাওয়া যায়। ভিডিওতে সুন্দর মতো কথা বলা বা সুন্দর করে কমেন্টে রিপ্লাই দেওয়া এটা কিন্তু আসলে দোষের কিছু না। আমার কিন্তু মনে হয় না যে এই কমেন্টের রিপ্লাই বা ভিডিওতে কথাবার্তা এগুলো শুনে কোনো সংশয় হওয়ার কোনো রকম আশঙ্কা আছে। যদি সংশয় থাকেও তাহলে কিন্তু আসলে কিছুই করার নেই, কারণ আমি হয়তোবা আমার জায়গা থেকে আমার দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন করতে পারবো, কিন্তু আপনার জায়গায় গিয়ে আপনার দৃষ্টিভঙ্গিটা কখনোই পরিবর্তন করতে পারবো না। তো যাই হোক, অনেক কথা কিন্তু আপনাদের সঙ্গে বলে ফেললাম, আর কথা বলতে বলতে সকালের নাস্তা সেরে প্লেট গ্লাস ধুয়ে এখন বাজারের জন্য অপেক্ষা করছি। সাফানের বাবা সকালবেলা নাস্তা খেয়ে বাজারে চলে গেছে। শুক্রবার মানেই হচ্ছে বাজার গোছানোর দিন, মেহমানদারির দিন, অথবা বাহিরে কোথাও বেড়াতে গিয়ে কোয়ালিটি টাইম স্পেন্ড করার দিন। প্রতিদিনই টুকটাক করে বাসায় কিন্তু একটু একটু বাজার আসতেই থাকে, কিন্তু তারপরেও শুক্রবারে দেখা যায় যে মোটামুটি ভালো রকম একটা বাজার হয়। দুইজন মানুষের জন্য কিন্তু এখানে যথেষ্ট বাজার। আমাদের বাসায় কিন্তু আমরা ভাঙানো মশলাটা খাই, তো পুরো মাসের জন্য হচ্ছে মশলা ভাঙাবো, তো সেই জন্য মশলা নিয়ে এসেছে। আর এখানে তো মাছ মাংস ছিলই, সাথে ছিল অল্প একটু সবজি। তো বাজারগুলোও কিন্তু একটু একটু করে গুছিয়ে নিচ্ছি, সব আর ভিডিওতে দেখাচ্ছি না। এখানে বড় যে মাছগুলো এনেছিল সেগুলো কিন্তু বাজার থেকেই কেটে এনেছে। মুরগি আনলেও কিন্তু বাজার থেকে 4 পিস করে কেটে নিয়ে আসে। এখানে একটা জিনিস শেয়ার করি, আমার গত ভিডিওতে বাংলাদেশি ব্লগার মম রিয়া আইডি থেকে রিয়া আপু কমেন্ট করেছিল যে ট্যাংরা মাছকে গুলশা মাছ বলি কিনা। আসলে ট্যাংরা মাছ আর গুলশা মাছ কিন্তু আলাদা। এই যে গুলশা মাছ হয় একটু বড় বড় সাইজের আর একেবারে সাদা, আর ট্যাংরা মাছটা কিন্তু একটু কালো রঙের হয়, উপরে একটু দাগ কাটা থাকে। আসলে দুইটা মাছ কিন্তু আলাদা। তো এই যে গুলশা মাছের থেকে কিন্তু আমার ট্যাংরা মাছটা বেশি পছন্দ, যদিও আমাদের এইদিকে একটু কমই পাওয়া যায়। এলাকা ভেদে যেমন এক এক জিনিসের নাম এক এক রকম হয়, তো আমাদের এলাকাতে কিন্তু এই মাছটাকে গুলশা মাছ বলে। তো বাজারটা গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে দুপুরের রান্নাটা করে ফেলবো। আজকে কিন্তু দুপুরের রান্নায় একটা অচেনা জিনিস রান্না করছি, এটা হচ্ছে একটা কচু। এটা নাকি মাটির নিচে হয়, আর এটা দেখতে ছিল অনেক বড় আর গোল, এটা কিন্তু লম্বা না। তো কচুটা এর আগে কখনো খাওয়া হয়নি। সেদিন যেদিন আমার বাসায় ফুপু শাশুড়ি এসেছিলেন, আমার ফুপি আমার জন্য নিয়ে এসেছিলেন, সে বলেছিলেন যে রান্না করে দেখো, এটা কিন্তু খেতে অনেক মজা। কিন্তু নামটা আসলে আমি বলতে পারছি না, যেহেতু নতুন খাবার তো সেই জন্য চিন্তা করেছি যে ইলিশ মাছ দিয়ে রান্না করব। কেমন না কেমন খেতে হবে আগে যেহেতু ধারণা ছিল না, তো ইলিশ মাছ দিয়ে রান্না করলে কিন্তু সব রান্নাই মোটামুটি খাওয়া যায়, আর ইলিশের সঙ্গে কচুটা কিন্তু অনেক বেশি ভালো যায়। তো এখানে হচ্ছে মাছগুলো আমি মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছি। অনেক বেশি শীতের মধ্যে কিচেনে কাজ করাটা যেমন কষ্টের, অনেক বেশি গরমের মধ্যেও কিন্তু কিচেনে কাজ করাটা অনেক বেশি কষ্টের। আসলে কিচেনে দাঁড়িয়ে কাজ করাটাই কষ্টের। তো যাই হোক, এখানে হচ্ছে মাছগুলো কষিয়ে নেওয়ার পর মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছিলাম, আর এখন হচ্ছে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। সেই একই মশলায় কচুগুলো আমি খুব সুন্দর মতো কষিয়ে নেব। আমার একটা ধারণা ছিল যে কচুটা হয়তো বা খুব সহজে সেদ্ধ হতে চাইবে না। প্রথমে ভাবছিলাম যে প্রেশার কুকারে দিয়ে দেই, পরে চিন্তা করলাম যে একটা রিস্ক নিয়ে নেই, একটু বেশি সময় নিয়ে কষাবো। তো ওই চুলাটাতে হচ্ছে আমি কচুটা কষিয়ে নিচ্ছি, আর এই চুলাটাতে আমি অন্য আরেকটা রান্না করে ফেলবো।
আসলে এত বেশি গরম পড়েছে, কিচেনে ঢুকলেই খালি মনে হয় যে কখন কিচেন থেকে বের হব। আমি আমার গত ভিডিওতে নুরি নূর ব্লগের নুরির কথা বলেছিলাম। তো ও হচ্ছে আমাকে সেই ভিডিওতে কমেন্ট করেছিল যে আপু আমি নুরি বলছি রংপুর থেকে। আমার শরীর এখনও ডিপ ডিপ করছে। এত ভালো ভালো কথা আপনি আমার সম্পর্কে বললেন। আপু আপনি তো আমাকে কান্না করিয়ে দিয়েছেন। আল্লাহ আপনার সব ভালো চাওয়াগুলো পূরণ করার তৌফিক দেন। আমিন আমিন আমিন। আব্বু আম্মু আমার চাচাতো বোন সবাইকে নিয়ে শুনলাম। অনেক অনেক ভালোবাসা আপু আপনার জন্য। আর এই যে নুরি ও কিন্তু ইনবক্সে ও যে কান্না করছে সেই ভিডিওটাও আমার কাছে পাঠিয়েছিল। আসলে ভিডিওতে বলা কথাগুলো ওর উপর যেভাবে ইফেক্ট করবে আমি কিন্তু আসলে বুঝতে পারিনি। আমি শুধুমাত্র আমার ভালোবাসাটাই প্রকাশ করেছি। তো যাই হোক, কচুগুলো কষিয়ে নেওয়ার পর আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। আর এখন অল্প একটু করে ঝোলের পানি দিয়ে দেব। আর এই কচুটার নাম যদি কেউ জানেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো শীতের মধ্যে কিন্তু ফুলকপি, বাঁধাকপি, টমেটো এই সমস্ত সবজি একবারে ভাইরাল হয়ে যায়। আর এই যে গরমের দিন এখন হচ্ছে ভাইরাল হবে পুঁই শাক, ভাইরাল হবে করল্লা, সজনে ডাঁটা, ভাইরাল হবে ঢ্যাঁড়স। তো সেই ভাইরাল জিনিসগুলোর মধ্য থেকেই হচ্ছে আজকে করল্লা ভাজি করছি চিংড়ি মাছ দিয়ে। এখানে কিন্তু আমি পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে সব রকম মশলা দিয়েছিলাম। তারপর চিংড়ি মাছটা অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর করলা আর আলুটা দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি খেতে যেরকম মজা, চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটাও খেতে কিন্তু ভীষণ মজা। আর করলা ভাজিটা আমি একটু বেশ কড়া করে ভেজে নেব। করলা ভাজি, আলু ভাজি এই সমস্ত ভাজি আমার একটু লাল লাল করে কড়া করে ভেজে খেতে ভালো লাগে। আমার কাছে মনে হয় ভাজি যদি ভাজা ভাজাই না হয় তাহলে ভাজির ঠিক সম্মানটা বজায় থাকে না। তো এই যে অতিষ্ঠ গরমের মধ্যে কিন্তু দুপুরের রান্নাটা শেষ করে ফেলেছি। আর এই যে গরমের মধ্যে রান্নাটা যখন শেষ হয়ে যায় আসলে মনের মধ্যে এত খুশি লাগে। কিন্তু সেই খুশিটা বেশিক্ষণ থাকে না, দেখাচ্ছে যে ঘুরে ঘুরে আবার সেই কিচেনে ফিরে আসতে হয়। তো তরকারিটা যখন এই বাটিতে ঢেলেছি, ঢেলে কিন্তু বুঝতে পেরেছি যে এই বাটিতে ঢালাটা ঠিক হয়নি, একেবারে আটসাট হয়ে গেছে। তো ভুল করাটা কিন্তু মানুষের একটা স্বভাব, আসলে ভুল করা দোষের কিছু না, কিন্তু বুঝে শুনে একই ভুল বারবার করাটা অবশ্যই দোষের। তো যাই হোক, এখন হচ্ছে বিকালবেলা, আজকে বিকালের নাস্তায় কিছুই বানাইনি। তো আমাদের এখানে হচ্ছে একটা রেস্টুরেন্ট আছে, এটা মূলত একটা স্ন্যাক্স কর্নার। তো সেখানে ওদের একটা সিগনেচার আইটেম আছে মিট বক্স, যেটা সাফান খেতে খুব পছন্দ করে। তো এই যে বক্সটা এটাই হচ্ছে মিট বক্স। তো এটার ভিতরে থাকে হচ্ছে চিকেন, সসেস, তারপর হচ্ছে আলু। তো এগুলো হচ্ছে বিভিন্ন রকম সস দিয়ে তারপর ওরা তৈরি করে দেয়। তো খাবারটা বেশি যেহেতু ঝাল না সেই জন্য খেতে খুব পছন্দ করে আমার মেয়ে। তো আমার মেয়ে মোটামুটি খাবার নিয়ে বাহানা করলেও যে জিনিসটা বলে যে এটা আমি খাবো সেটা কিন্তু সে ঠিকই খায়। এখন কিন্তু সে মোটামুটি বাবার কাছে বায়না দেয়া শিখে গেছে, একটু একটু করে বায়না দিতেই থাকে। তো দুপুরবেলায় তার বাবাকে বায়না দিয়ে রেখেছিল যে আজকে মিট বক্স নিয়ে আসবে। তো বাবা মেয়ের জন্য মিট বক্স নিয়ে এসেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।